আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন? ইসলাম আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন না? আপনারা সবাই আসছেন তো, জয়েন করেছেন তো? 6 জন দেখতেছি। কতজন আপনারা? স্যার টোটাল স্টুডেন্ট 13 জন। আপনি ক্লাস স্টার্ট করে দিতে পারেন। ঠিক আছে, আপনারা একটু আমি নিজে আমার পরিচয় দিইনি। আমি প্রফেসর নজরুল হোসেন। আমি নিউরোসার্জারিতে, ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসার্জারির প্রফেসর হিসাবে আছি এবং হেড ডিপার্টমেন্ট। আপনারা কারা এখানে আছেন একটু শেয়ার করেন আমার সাথে, তাহলে আমি সেই ডেপথে আপনাদেরকে নিউরো ট্রমা বা ডিসকাস করবো আর কি। একটু আমাকে আপনাদের আইডেন্টিটিটা দিয়ে দেন, কতজন আছেন, কি আছেন, একজন করে বলেন। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর শেকুলুর রহমান। জি। আমি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ইমার্জেন্সিতে আছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে কোন সেশনে পাস করেছেন? 2012-তে স্যার। আচ্ছা, 2012। হ্যাঁ, ওকে, ফাইন। আর নেক্সট কে আছেন বলেন একটু। হ্যাঁ, আরেকজন বলেন, তাহলে আমি সেই ডেপথে আপনাদেরকে ডেমো দিব আর কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, একজন ইমার্জেন্সিতে আছেন, আরেকজন কে বলেন, আরেকজন। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলেন আপনি, নাম স্যার বলে একটু। আমি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। জি। আমি স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজি, আচ্ছা। দিনাজপুর মেডিকেল কলেজ স্যার। ও, তো আপনি নিউরোসার্জারি কি প্র্যাকটিস করেন? আমি নিউরো সার্জন না স্যার, জেনারেল প্র্যাকটিস করি স্যার মেনলি। ওই তো নিয়ে, আচ্ছা, বেসিক গুলো দেখার জন্য। ভেরি গুড। হ্যাঁ, তারপরে ভেরি গুড। হ্যাঁ, দিনাজপুরে না? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট কে? তাহলে আমার মানে আপনাদের কোন ডেপথে বলবো আমার জন্য একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, নেক্সট কে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার আনোয়ার ফারুক। স্যার আমি ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে আছি, ওখানে ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্টের দায়িত্বে আছি স্যার। ঢাকাতে? ঢাকা ইংলিশ না? জি জি, ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ, কল্যাণপুর স্যার। হ্যাঁ হ্যাঁ, চিনি আমি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কে কে আছেন? 3 জন গেল, আর 3 জন প্লিজ কুইক, আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, তারপরে? আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের পরিচয় মনে হয় দিতে সমস্যা হচ্ছে। কি শুনতে পাচ্ছেন তো আমাকে নাকি? শুনে যায় স্যার? জি, আচ্ছা শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমরা আপনাদেরকে যে টপিকসটা আজকে, যে বেসিক্যালি যে নিউরো ইমার্জেন্সি, যেটা হেড ইনজুরি অ্যান্ড স্পাইন ইনজুরি, এই দুটো আপনারা কিভাবে ম্যানেজ করবেন ইমার্জেন্সিতে অথবা জেনারেল প্র্যাকটিসে, সেই জিনিসটা একটু কনসাইজ করে বলার চেষ্টা করব, যাতে আপনাদের কিছুটা উপকার হয় আর কি। আসলে তো অনেক বড় টপিকস এটা, মানে ইমার্জেন্সি টপিকস, কিন্তু আপনাদের যেটা জানতে হবে, যদি কোনো একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসে, আপনারা কি করবেন, কিভাবে ডিল করবেন, বা কোথায় রেফার করবেন, কিভাবে রেফার করবেন, সেই বেসিক জিনিসগুলো একটু জানতে হবে। তো সেটা হচ্ছে নিউরো ট্রমা। নিউরো ট্রমা বলতে আমরা বুঝি ব্রেন এন্ড স্পাইনে যদি কোনো ইনজুরি হয়, সেটাকে আমরা বেসিক্যালি নিউরো ট্রমার মধ্যে ফেলি।
তাহলে আপনাকে যদি বলি নিউরোট্রমা পেশেন্ট মানে আপনি ধরে নিবেন হয়তো তার ব্রেন, স্কাল, আই মিন হেড, আর একটা অথবা স্পাইন এর মধ্যে ইনজুরি হয়েছে। তো এখন যদি আমি আপনাকে বলি যে আপনার হেড বলতে আপনি কি বুঝেন, তাহলে এটা আবার দুইটা পার্ট। আপনারা জানেন বেসিক অ্যানাটমি থেকে, একজন তো ফিজিওলজির প্রফেসরই আছেন। সেটা হচ্ছে হেড বলতে আমরা বুঝি তিনটা জিনিস, একটা হচ্ছে স্কাল্প, SCALP, একটা হচ্ছে স্কাল, SKULL, আর একটা হচ্ছে গিয়ে ব্রেন। তাহলে যদি আমি হেড ইনজুরি বুঝি তাহলে আমাকে বুঝতে হবে আইদার পেশেন্টটার স্কাল্পে কিছু হয়েছে, অথবা স্কালে হয়েছে, অথবা ব্রেনে হয়েছে। আর স্পাইন ইনজুরি যদি বলি তাহলে স্পাইনের মধ্যে থাকে, আপনি জানেন একটা স্পাইন বলতে মানে অনেকগুলো ভার্টিব্রাল কম্বিনেশন। সেই স্পাইনের মধ্যে থাকে স্পাইনাল কর্ড, আর একটা থাকে বোনি কম্পোনেন্ট যেটাকে বলে আমরা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম। তাহলে যখনই কোনো পেশেন্টের নিউরোট্রমা আপনার কাছে পেশেন্ট আসবে, আপনি একটু চিন্তা করে নেবেন আইদার তার স্কালে ইনজুরি হয়েছে, অথবা স্কাল্পে হয়েছে, অথবা ব্রেনে হয়েছে। আর যদি আমরা স্পাইনের কথা বলি তাহলে আইদার স্পাইন বোনি কম্পোনেন্ট, অথবা সফট টিস্যু স্পাইনাল কর্ডের মধ্যে, অথবা থেকাল স্যাক। এবং দুই পাশে যেটা কিছু নার্ভ থাকে, ব্রেনের ক্ষেত্রে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ, আর পেরিফেরির ক্ষেত্রে আমরা পেরিফেরাল নার্ভ এবং স্পাইনাল নার্ভ, এই তিনটা নার্ভ। তাই যখনই কোনো নিউরোট্রমা পেশেন্ট আপনাদের চিন্তা করবেন, আপনি মনে করে ধরে নিবেন যে এই পেশেন্টের আইদার পেরিফেরাল নার্ভ ইনজুরি, যেমন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে রিস্ট ড্রপ হয়ে যায়, বা রিস্টের মধ্যে গ্লাস দিয়ে কেটে যায়, তখন কিন্তু রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, তারপরে হচ্ছে গিয়ে মিডিয়ান নার্ভ, এগুলো ইনজুরি হতে পারে, এগুলো বলে আমরা পেরিফেরাল নার্ভ। অথবা পায়ে যদি হয় কমন পেরিফেরাল নার্ভ ইনজুরি হতে পারে, সায়াটিক ইনজুরি নার্ভ ইনজুরি হতে পারে, সেগুলো সব হচ্ছে পেরিফেরাল নার্ভ। আর সেন্ট্রালের ক্ষেত্রে যদি আমরা বলি ক্রেনিয়াল নার্ভ, সেগুলো হচ্ছে যেমন ট্রমার কারণে আপনার ফেশিয়াল নার্ভ ইনজুরি হয়, ট্রমার কারণে অডিটরি ইনজুরি হচ্ছে, ট্রমাতে আপনার ওই যে নাকের মধ্যে যে অলফেক্টরি নার্ভ সেগুলো, অথবা অনেক সময় ভিজনও ইনক্লুড ইনজুরি হইতে পারে। আর যদি আপনি স্কাল্প পান, স্কালে যেমন স্কাল্প যেটা, সেটা হয়তো চামড়াটা হয়তো কেটে গিয়েছে, অথবা কিছু ব্রুইজ হয়েছে। আর যদি স্কাল ধরি তাহলে হয় হাড্ডি, স্কাল, SKULL, সেটা হচ্ছে হয়তো বোনসটা ডেবে গিয়েছে, অথবা লিনিয়ার ফ্র্যাকচার হয়েছে। আর ব্রেন যদি হয় তাহলে আমরা বলবো ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, ব্রেনের মধ্যে কনটিউশন হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ব্রেনের ক্ষেত্রে বা হেডের ক্ষেত্রে। আর যদি আপনি স্পাইনের ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে আপনার স্পাইনের মধ্যে একটা ভার্টিব্রার মধ্যে কি আছে। স্পাইনাল কলাম, স্পাইন আছে, আছে ট্রান্সভার্স প্রসেস, আছে স্পাইনাল ক্যানেল বা ইন্টারভার্টিব্রাল ফোরামেন, আছে ভার্টিব্রাল বডি। তাহলে এই যে কোনো কিছু হতে পারে, উপর থেকে পড়ে গেলে যেমন ভার্টিব্রাল বডিটা কম্প্রেশন হতে পারে, স্পাইন ইনজুরি হতে পারে, স্পাইনাস প্রসেস সেটা ইনজুরি হতে পারে, অথবা দুই পাশে ট্রান্সভার্স প্রসেস সেটা ইনজুরি হতে পারে, অথবা আরো ডিপে গেলে স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, অথবা থেকাল স্যাক ইনজুরি হতে পারে, অথবা দুই পাশে যে নার্ভ গুলো সেগুলো ইনজুরি হতে পারে। তাহলে আপনাকে নিউরোট্রমা বলতে বেসিক্যালি আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে, ইমার্জেন্সিতে কোনো হেড ইনজুরি রুগী বা স্পাইন ইনজুরি রুগী আসলে, অথবা আপার লিম বা লোয়ার লিম ইনজুরি আসলে, নিউরোসার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হয়তো স্কাল্প ইনজুরি, অথবা স্কাল ইনজুরি, অথবা ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হতে পারে, অথবা ব্রেনটা কনটিউশন হতে পারে। উম আর নার্ভের ক্ষেত্রে আমরা বলেছি আইদার রিস্ট ড্রপ হতে পারে, তারপর যেমন রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, ফিমোরাল নার্ভ, এগুলো ইনজুরি হতে পারে। পায়ের মধ্যে কমন পেরিফেরাল নার্ভ, এগুলো ইনজুরি হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে। আর স্পাইনের ক্ষেত্রে আইদার স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, ভার্টিব্রাল কলাম, ইন্টারভার্টিব্রাল বডি কম্প্রেশন হতে পারে, ভার্টিব্রাল বডি, এবং স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। দিস ইজ মানে বেসিক, ভেরি বেসিক অফ দ্য, আপনার কোন অ্যানাটমিটা আপনাকে মনে করবেন যে আমার কাছে একটা ট্রমা রুগী স্পাইনাল কি কি, তাহলে এগুলো হতে পারে। এখন আপনাদের একটা জিনিস শুধু আমি বলে, যদি কোনো একটা পেশেন্টকে আপনি সাথে সাথে আপনাকে মনে করতে হবে এটা আইদার ওই তিনটা জিনিস, স্কাল আর ব্রেন। আর যদি বলা হয় ব্রেন ইনজুরি, তার মানে ধরে নিতে হবে শুধুমাত্র ইন্ট্রাক্রানিয়াল, এটা এক্সট্রাক্রানিয়াল কিছু না। আর ভার্টিব্রাল কলাম যদি বলি, স্পাইন ইনজুরি বলি, আপনাকে ধরে নিতে হবে আইদার বোনি কম্পোনেন্ট অর সফট টিস্যু। হ্যাঁ, এখন আহ দুই দিন হচ্ছে আপনি, আমি অত ডিটেলসে যাচ্ছি না। হেড ইনজুরি আমরা কি কি জিনিস বলবো, সারা পৃথিবীতে হেড ইনজুরিটা হচ্ছে, এগুলো আমি যাচ্ছি না। আম, এটা এই যে কজ গুলো আপনাকে একটু জানতে হবে যে হেড ইনজুরি কজ কি। মেইনলি কজ হচ্ছে RDA। যেমন একজন ইমার্জেন্সিতে কাজ করেন, কোন জায়গায় যিনি বলেন ইবনে সিনা বা কোথায়, আপনি ইমার্জেন্সি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্ট পাবেনই, আপনার ইমার্জেন্সি আসবেই। তাহলে আপনাকে ধরুন যে যতগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, প্রায় 50% কেসে তার হেড ইনজুরি হতে পারে। অথবা উপর থেকে পড়ে গিয়ে, যেমন আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, অথবা কেউ ধরে পড়ে যায় অ্যাক্সিডেন্টালি, সে 21% কেসে পড়ে গিয়ে হেড ইনজুরি হতে পারে।
কিছু হতে পারে স্পোর্টস নিয়ে কিছু ফায়ার আর্মস এবং আদার্স। তাহলে যদি কোনো পেশেন্ট আপনার আরটিএ হয়, আপনাকে ধরেই নিতে হবে তার হেড ইনজুরি আছে, কারণ আমরা হেড ইনজুরির যে কজ গুলো সেগুলো 50% কেসে আমরা জানি আরটিএ। এখন আদার কিছু কজ আছে হেড ইনজুরি হওয়ার, সেগুলো হচ্ছে আপনি ব্লো টু দা, মাথাকে ধরে ঝাঁকুনি দিলে পরে। একটা জিনিস হচ্ছে আমরা বেবিদেরকে অনেক সময় উপরের দিকে থ্রো করি, সেটা থেকেও কিন্তু হেড ইনজুরি হতে পারে, অথবা পাঞ্চ দিই ফেসের মধ্যে, সেক্ষেত্রেও হেড ইনজুরি হতে পারে। এখন হেড ইনজুরি অনেকগুলো ফ্যাক্টর, এগুলো আসলে আপনাদের দরকার নেই, আমি এগুলো স্কেপ করে যাচ্ছি। যেমন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা দেখাচ্ছি এখানে, একটা সিম্বলিক যে একটা এই পেশেন্টটা, এই মানুষটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হয়ে তার দেখেন আলটিমেটলি তার হেড ইনজুরি হলো। তো এগুলো অন্য, এবং এই কাদের বেশি হয়, এটা আমরা বলি হেড ইনজুরিতে পি কেস হচ্ছে অ্যাক্টিভ লাইফ যারা থাকে, আমরা বলি 15 to 24 ইয়ার্স এ হেড ইনজুরির চান্সটা বেশি থাকে, এবং মেল পেশেন্টদের বেশি থাকে দেন ফিমেল। অ্যান্ড এটা যদি হেড ইনজুরি হয়, কোন পোর্শন বডি সবচেয়ে বেশি ইনজুরি হয়? 74% আমরা বলি হেড, আর 10% আমরা বলি অ্যাবডোমেন, 9.4% চেস্ট, অ্যান্ড 1.2% নেক, অ্যান্ড রিমেনিং 0.5% লিম্ব। যখনই আপনি কোনো ইমার্জেন্সিতে কাজ করবেন, কোনো পেশেন্ট আপনার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে আসলো, আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার হেড ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি নেক ইনজুরি হতে পারে, এবং এট দ্য টাইম ব্লান্ট, চেস্ট ওয়াল এবং অ্যাবডোমেন ইনজুরি হতে পারে। দেন ওগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এই যে হেড ইনজুরি, এটাকে আমরা বিভিন্ন ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কি, যেটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমরা যদি অন্যভাবে বলি, যে কোনো জিনিসের যে আমরা ক্লাসিফাই করে বোঝার জন্য, যে অ্যাকর্ডিং টু মেকানিজম, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু মরফোলজি। তো এই মেকানিজম মানে হচ্ছে কিভাবে আমরা যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা কি চিন্তা করি যে আপনার কিভাবে হয়েছে, তারপরে প্রশ্নটা কি করি যে আপনার কিভাবে হলো, কতটুকু হয়েছে এবং কি হয়েছে। মানে কিভাবে হয়েছে, মানে আইদার যেমন কেউ যদি বলে আমার দুইটা বাস মুখামুখি এসে লেগেছে, তাহলে এটা যদি বলে না আমি উপর থেকে পড়ে গিয়েছি, সেটা একটা মেকানিজম অফ ইনজুরি। আর কেউ যদি বলে না উনি আমাকে ঘুষি মেরেছে, সেটা একটা হতে পারে। হওয়ার পর আমরা বলি ওনার কি হয়েছে, এটা মরফোলজি। ওনার কি নিউরোট্রমার মধ্যে স্পাইন ইনজুরি হয়েছে না হেড ইনজুরি হয়েছে? হেড যদি ইনজুরি হয়, মরফোলজি মানে কোথায় হয়েছে, তার মানে স্কাল্পে নাকি ব্রেনের মধ্যে। আর সিভিয়ারিটি মানে উনি কতটুকু সিভিয়ার, যে উনি নাকি ওষুধ দিয়ে ছেড়ে দিব না ট্রান্সফার করবো। তাহলে এই তিনটা ভাগে আমরা হেড ইনজুরিটাকে চিন্তা করতে পারি। যেমন মেকানিজম, এটা ক্লোজ হতে পারে, মানে ফেটে যায় না, শুধু ফুলে গিয়েছে, অথবা পেনিট্রেটিং হতে পারে, অনেক সময় হাই ভেলোসিটি অথবা লো ভেলোসিটি হতে পারে, অথবা গানশট ইনজুরি, এগুলো হতে পারে। একটা সিভিয়ারিটি যে আমরা, এগুলো আপনাদের দরকার না, আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার। সাধারণত জিসিএস, গ্লাসগো কমা স্কেল দিয়ে আমরা অ্যাসেস করি। তো আপনারা সবাই জানেন জিসিএস টা কি, এটা লেভেল অফ কনসাসনেস। যদি তার জিসিএস টা 15 বা বিলো থাকে, আমরা সেটাকে বলি যে মাইল্ড। যদি 13 থেকে 14 থেকে মাইল্ড, মডারেট হলো 9 থেকে 12, সিভিয়ার হচ্ছে লেস দেন 9। এই জিনিসটা যদি জিসিএস আমরা অ্যাসেস করি, তখন আমরা বুঝতে পারি তার সিভিয়ারিটি এমন। আর জিসিএস এর মধ্যে আপনারা ডেফিনেটলি জানেন যে তিনটা কম্পোনেন্ট রাখতে চাই। একটা হচ্ছে মোটর রেসপন্স, একটা ভার্বাল রেসপন্স। এই তিনটা জিনিসের উপর আমরা ডিটেক্ট করে পেশেন্টের সিভিয়ারিটিটা অ্যাসেস করি। আর মরফোলজি হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি বল্ড, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছেন, মাথার উপরে পেশেন্টকে বল্ড, তারপরে বেস, আর এই তাহলে বল্ড ফ্র্যাকচার হতে পারে অথবা বেজাল ফ্র্যাকচার হতে পারে। যেমন এখানে যে স্কাল ইনজুরি, লিনিয়ার ফ্র্যাকচার, এক্সরেতে দেখা যাচ্ছে লিনিয়ার ফ্র্যাকচার, অ্যান্ড দেন ডিপ্রেস ফ্র্যাকচার, বোনসটা ডেবে গিয়েছে, এবং পেনিট্রেটিং, একটা মাছ ধরা জিনিস শার্প অবজেক্ট ব্রেনের মধ্যে ঢুকে গিয়েছে। তো এগুলো হচ্ছে কি আপনার ব্রেন ইনজুরি হতে, অথবা টুকরো টুকরো হয়ে গিয়েছে ব্রেনটা। এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার হেড ইনজুরির এক্সাম্পল। এন্ড দেন আমরা চলে যাই। এখন আম, আবার ব্রেনের ভিতর যদি হয়, তাহলে এপিডুরাল, সাবডুরাল, ইন্টারসেরিব্রাল, অথবা ডিফিউজ এক্সোনাল ইনজুরি, অথবা কনকাশন, এগুলো হতে পারে। এখন আমরা যদি, আপনাদের জন্য যেটা জানা দরকার, একটা পেশেন্ট হেড ইনজুরি হলে আপনাদের কাছে কি নিয়ে আসতে পারে? সে নিয়ে আসতে পারে হচ্ছে গিয়ে হিস্ট্রি দিবে। 2 নাম্বার হয়ে যাচ্ছে কি, সে আনকনসিয়াস হবে, নসিয়া হবে, ভমিটিং হবে, লস অফ কনসিয়াসনেস হবে, কনভালশন হতে পারে, অনেক সময় ব্লারিং অফ ভিশন হতে পারে। তো এটা হচ্ছে কি হেড ইনজুরি একটা প্রেজেন্টেশন। এবং এই হেড ইনজুরির মধ্যে আমরা সবচেয়ে যে ব্রেন ইনজুরি দিয়ে বলি, এক্সট্রাডুরাল, সাবডুরাল এবং ইন্টারসেরিব্রাল, এগুলো আমি ডিটেলস আপনাদের কাছে গেলাম না।
ছবিটা দেখাচ্ছে যেগুলো হচ্ছে ইন্টারসেরিব্রাল, এগুলো হচ্ছে এক্সট্রাডুরাল, এগুলো সাবডুরাল, এগুলো সাবডুরাল হেমাটোমা, দেখেন দেখতে সাবডুরাল হেমাটোমা। এবং আরেকটা হচ্ছে কি আপনার ব্রেন কনটিউশন, যে ব্রেনের মধ্যে ঝাঁকুনি পাওয়া বা সেরিব্রাল কনটিউশন। এই জিনিসগুলো হচ্ছে আপনার হেড ইনজুরি সম্বন্ধে ইন শর্ট। যে এখন আপনি হেড ইনজুরিটাকে কিভাবে ম্যানেজ করবেন। তার আগে আমরা শুধু একটা জিনিস বলে দিই যে আপনি যে কোনো ট্রমা রোগীর পেশেন্টকে আমরা সাধারণত বলি যে এটিএলএস গাইডলাইনে বা ম্যানেজমেন্ট কিরকম, একটা হিস্ট্রি নিতে হবে, কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। তো হিস্ট্রির মধ্যে আপনি যেটা আপনার চেম্বারে বসে দেখতে পারবেন, তার এই যে চোখগুলো এমন কিনা বা কানের পিছনে এরকম কোনো ব্ল্যাক যাকে বলে ব্যাটেল সাইন আছে কিনা, তারপর হচ্ছে চোখের মুখটা এমন কিনা, তারপরে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পিকচার গুলো আমি যাচ্ছি না, চোখে যদি এমন থাকে তাহলে এক ধরনের, চোখের পিপুলারি রিয়াকশনটা আপনি যদি দেখেন লাইট রিয়াকশন কেমন আছে, সেগুলো আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারি। দেন ফান্ডোস্কোপি, এগুলো আমি আপনাদের দেখছি না। লেভেল অফ কথা আমরা বলেছি, গ্লাসগো কমন স্কেল দিয়ে দেখতে হবে। এখন জিসিএস টা আপনার মনে হয় যদি ভুলে গিয়ে থাকেন দেখে নিতে পারেন। এই জিসিএস টা ইতে হচ্ছে কি স্পন্টেনিয়াস, টু স্পিচ, টু পেইন এবং নো রেসপন্স হচ্ছে 1। এবং মোটর বেস্ট মোটর রেসপন্স আপনারা জানেন হাইস্ট হচ্ছে 5 এবং বেস্ট মোটর হলো গিয়া 6, তিনগুলো জানেন। দেন আমি আর আপনাদেরকে ডিটেলস যাচ্ছি না এগুলোতে। উম, এখন কি ইনভেস্টিগেশন করবেন, আমরা বলি যে প্লেন এক্সরে স্কাল, এবং এখন খুব কমন হচ্ছে গিয়ে সিটি স্ক্যান, তারপরে হচ্ছে গিয়ে আরো ডিপে হচ্ছে এমআরআই আপনি করতে পারেন। এখন কখন আপনি সিটি স্ক্যান করবেন, যেটা আপনার ইমার্জেন্সি ডক্টর বা যারা জেনারেল প্র্যাকটিস তার জন্য দরকার। একটা পেশেন্ট হেড ইনজুরি নিয়ে আসলো, কখন আপনি সিটি স্ক্যান করবেন? যদি তার জিসিএস লেস দেন 15 or লেস দেন 14 হয়, আনরেসপন্সিভ হয়, ফোকাল ডেফিসিট হয়, অ্যামনেসিয়া থাকে, অল্টার মেন্টাল স্ট্যাটাস থাকে, সাইন অফ স্কাল ফ্র্যাকচার থাকে, এবং রুটিন ফলো আপ বা আর্জেন্ট ফলো আপ আমরা এই একটা সিটি স্ক্যান করতে পারি। কি কি? যদি জিসিএস টা কম থাকে, আনরেসপন্সিভ হয়, ফোকাল ডেফিসিট থাকে, অ্যামনেসিয়া থাকে, অল্টার মেন্টাল স্ট্যাটাস থাকে এবং স্কাল ফ্র্যাকচারের ফিচার গুলো থাকে, তাহলে পরে আমরা কিছু আমরা এক্সরে স্কাল করেও, যেমন এক্সরে স্কাল করে আমরা অনেক কিছু ডিটেক্ট করতে পারি। দেন ইনভেস্টিগেশন তো ওগুলো আমাদের ডিটেলস যে জিপি লেভেলে দরকার নেই। দেন আপনারা কিভাবে ম্যানেজ করুন, যেটা আপনার দরকার। ক্যাটাগরি যদি 0 আমরা বলি, হেড ইনজুরিকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে ক্যাটাগরি 0, মানে তার কোনো লস অফ কনসিয়াসনেস হিস্ট্রি নাই, কোনো পোস্ট ট্রমাটিক অ্যামনেসিয়া নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তখন আমরা তাকে বলি ক্যাটাগরি 0। যদি ক্যাটাগরি 1 হচ্ছে জিসিএস 15, কিন্তু তার লস অফ কনসিয়াসনেস হিস্ট্রি আছে, তার পোস্ট ট্রমাটিক অ্যামনেসিয়া আছে, লেস দেন 60 মিনিটস, কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর নাই। রিস্ক ফ্যাক্টর বলতে নরসিয়া, ভমিটিং, কনভালশন এগুলো, তো তখন আমরা তাকে বলি ক্যাটাগরি 1। আর আমরা ক্যাটাগরি 2 বলি যদি তার জিসিএস 15 উইথ আর উইদাউট রিস্ক ফ্যাক্টর, উইথ রিস্ক ফ্যাক্টর, তাহলে আমরা বলি তাই ক্যাটাগরি 2। আর ক্যাটাগরি 3 হচ্ছে যদি জিসিএস 13 to 14 উইথ আর উইদাউট রিস্ক ফ্যাক্টর, সেটাতে আমরা বলি তাকে ক্যাটাগরি 3। এখন এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনাকে পেশেন্ট ম্যানেজ করতে হয়। যদি ক্যাটাগরি 0 হয়, তাহলে তার জিসিএস, তার মানে জিসিএস 15, নো লস অফ কনসিয়াসনেস অ্যান্ড নো পোস্ট ট্রমাটিক অ্যামনেসিয়া, নো রিস্ক ফ্যাক্টর, তখন এই পেশেন্টটাকে আমরা বাড়িতে জাস্ট কিছু কাউন্সিলিং করে, সিম্পল ব্যথা হলে ব্যথার জন্য ওষুধ দিয়ে আমরা ডিসচার্জ দিয়ে দিতে পারি। আর যদি ক্যাটাগরি আর যদি আমরা দেখি যে পেশেন্টের সিটি স্ক্যান করার পরে আমরা যদি দেখি ক্যাটাগরি 1 to 3, তাহলে আমরা একটা সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান করে যদি আমরা দেখি তার কোনো ধরনের স্কাল ফ্র্যাকচার, হ্যামোরেজ বা হেমাটোমা থাকে, তখন আমরা, যদি না থাকে তাহলে আমরা অ্যাডভাইস দিয়ে বাসায় ডিসচার্জ দিয়ে দিব। আর যদি থাকে তাহলে আমরা দেখবো তার অপারেশন ইন্ডিকেশন আছে কিনা, না থাকলে আমরা 24 আওয়ার্স হসপিটাল অ্যাডমিশন করব, থাকলে নিউরোট্রমা সেন্টারে পাঠিয়ে দিব। এখন এর হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট। এখন স্কাল্প ইনজুরি আমি আপনাদেরকে বলেছি যে যেমন অ্যাব্রেশন, ব্রুজ, যেটা আপনারা জীবিত খুবই পেয়ে থাকবেন, ল্যাসারেশন, এগুলো হচ্ছে স্কাল্প ইনজুরি। এগুলো শেপ করবেন, ইনফেকশন অ্যান্টিসেপ্টিক ওয়াশ দিবেন, প্রয়োজন হলে স্টিচ দিয়ে দিবেন। মডারেট হেড ইনজুরি ডেফিনেটলি এটা হসপিটালে ম্যানেজ করতে হবে, এটা বাসায় ম্যানেজ করা, ইমার্জেন্সি ম্যানেজ করা যাবে না। কিন্তু একটু আগে যে বলেছি আপনারা বাসায় ছেড়ে দিবেন, কি কি অ্যাডভাইস দিয়ে ছাড়বেন, সেটা হচ্ছে গিয়ে কি তাকে বলে দিবেন যে কোনো ধরনের স্ট্রং সিডেটিভ বা স্ট্রং পেইন কিলার নিতে পারবে না, কোনো ধরনের একুস্প্রিন জাতীয় বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন নিবে না,
এবং কোনো ধরনের অ্যালকোহল সে নিবে না। আর যদি সে কি কি কন্ডিশন দেখা দিলে তাকে হসপিটাল থেকে বাসা থেকে হসপিটালে নক করতে হবে, সে হচ্ছে যদি লেভেল অফ কনসিয়াসনেস ডিটোরিয়েশন অফ লেভেল অফ কনসিয়াসনেস হয়, অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে, ইনক্রিজ হেডেক থাকে, স্লার্ড স্পিচ হয়, উইকনেস অর ডিক্রিজ সেন্সেশন অফ এনি লিভ, এবং পারসিস্টেন্ট ভমিটিং অথবা সিজার বা ইনক্রিজিং সুইলিং অফ দ্য লেশন, এগুলো হলে তাকে পেশেন্টটাকে আপনার হসপিটালে নিতে হবে। আর সিভিয়ার হেড ইঞ্জুরিটা আপনাদের জন্য না, কিন্তু যা কিছু মনে রাখেন আপনাদেরকে একটা পেশেন্ট হেড ইঞ্জুরির বা স্পাইন ডিফেকশন অ্যাডভান্স এটিএলএস গাইডলাইন ফলো করতে হবে। প্রাইমারি সার্ভে আপনারা জানেন ABCD ডিসাইড করতে হবে, দেন আপনাদেরকে ডেফিনেটলি সেন্টারে পাঠাতে হবে। দিস ইজ প্রাইমারি সার্ভে, এগুলো আপনারা জানেন, আমি বললাম না এগুলো আপনাদের হসপিটাল বেস্ট প্র্যাকটিসের জন্য। আর সেকেন্ডারি এগুলো দরকার নেই আপনাদের লেভেলে। দেন যেটা হচ্ছে হেড টু টু এক্সামিন করতে হবে, এটা হচ্ছে আর ডেফিনেট কেয়ার, এগুলো আপনাদের জন্য দরকার নেই। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, সার্জিক্যাল প্রসিডিউর জাস্ট দেখার জন্য, এক্সট্রাডুরাল আমরা কিভাবে করি, বডি প্রেসার কিভাবে করি, সাবডুরাল আমরা কিভাবে অপারেশন করি, ইন্টারসেরিব্রাল হলে আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স ফ্র্যাকচার আমরা কিভাবে অপারেশন করি, রিপেয়ার করি। আর মর্টালিটি দরকার নাই, প্রগনোসিস এটাও আপনাদের দরকার নাই। এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন ইজ ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে অনেক সময় ফেস করতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে? সিজার হতে পারে, হাইড্রোক্যাফালাস হতে পারে, পোস্ট ট্রমাটিক সিনড্রোম হতে পারে, ক্রনিক ট্রমাটিক এনকেফালোপ্যাথি হতে পারে। আর পোস্ট কনকাশন সিনড্রোম একটা সিনড্রোম, মাথায় একটু ব্যথা পেলে সেটা হয়, হেডেক, ডিজিনেস, মেমোরি ডিফিকাল্টি, মেনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট এটার জন্য দেওয়া উচিত। আর প্রিভেনশন অফ হেড ইনজুরি, আপনি এটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা সবসময় বলি। তাদেরকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, সিট বেল্ট পরতে হবে, হেলমেট ইউজ করতে হবে, আদারওয়াইজ হেড ইনজুরি হওয়ার চান্সটা বেড়ে যাবে। আমরা বলি কি, থিঙ্ক সেফলি, আপনাকে বলি যে আপনার কিডস বা অন্য যারা আছে তাদের সেফটি মেজারটা আপনারা ফলো করবেন। অলওয়েজ ইউর এ সেফটি হেলমেট অ্যান্ড প্রিভেন্ট ট্রমাটিক ব্রেন ইনজুরি ফ্রম হ্যাপেনিং। দিস অল অ্যাবাউট স্পাইন হেড ইনজুরি। ক্লিয়ার? এখন আপনাদের কোনো কোশ্চেন বা কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার কতক্ষণ পরে স্যার সিটি স্ক্যান অথবা এমআরআই করা আইডিয়াল? প্রথম কথা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে নো এমআরআই। ইমার্জেন্সি কারণ এমআরআই করাতে হলে পেশেন্টকে অ্যাটলিস্ট 30 মিনিট সময় লাগে, এবং এমআরআই তে সাধারণত সব টিস্যু বোঝা যায়। কিন্তু যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাধারণত লং বোন, শর্ট মানে স্কাল বা এগুলো বেশি ইনজুরি হয়, বোনি কম্পোনেন্ট। এই জন্য সিটি স্ক্যান ওটা ভালো বোঝা যায়, এবং সিটি স্ক্যানের সময় খুবই কম লাগে, 1 to 2 মিনিটস, এবং ইমার্জেন্সি করা যায়, এবং অলমোস্ট অনেক সব জায়গায় অ্যাভেলেবেল। এমআরআই সব জায়গায় অ্যাভেলেবেল না। এই জন্য আপনার কাছে যখন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, যে পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে হেড ইনজুরি হয়েছে বা উপর থেকে পড়ে গিয়েছে, তার নসিয়া হচ্ছে, বমি হচ্ছে, সুইটিং হচ্ছে, তারপরে হচ্ছে কনভালশন হচ্ছে, এবং জ্ঞান হারিয়ে ফেলছে অথবা ভুলে যাচ্ছে, অথবা কোনো সোয়েলিং আছে সে সোয়েলিংটা ফুলছে, অথবা অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, তখনই এটা টাইম নিবে, তখনই আপনি সাথে সাথে সিটি স্ক্যান করবেন। দেন ক্লিয়ার? জি স্যার। স্যার আর স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, হেড ইনজুরির পেশেন্ট আসলে অনেক সময় রোগী হয়তো আহ, মানে খুব ট্রানজিয়েন্ট টাইম আনকনসিয়াস ছিল 1 বা 2 মিনিট, কিন্তু হ্যাঁ, এক্সটার্নাল কোনো ওরকম কোনো হ্যাঁ, সেক্ষেত্রে ইয়ে নাই। সেক্ষেত্রে হ্যাঁ, এটাকে জি বলে স্যার, লিউসিড ইন্টারভাল। যখন আপনার কাছে আসলো, আপনি দেখলেন যে পেশেন্ট 2-3 মিনিট অজ্ঞান ছিল, আপনার কাছে আসছে ভালো, আপনি যখন তাকে ক্লিনিক্যালি অ্যাসেস করলেন, আপনি তার ভালো করে হিস্ট্রি নিলেন, আপনার প্ল্যান্টার, আমরা বলি খুবই ভেরি কমন একটা জিনিস, চাবি রিং দিয়ে প্ল্যান্টার ফ্লেক্সরটা দেখলেন, যদি প্ল্যান্টার এক্সটেনসর হয় ডেফিনেটলি ইউ শুড গো ফর সিটি স্ক্যান। যদি ফ্লেক্সর হয় কিন্তু আপনার কনফিউশন দূর হচ্ছে না, না সামথিং রং, তখন রোগীকে কিছু না, মাইল্ড সিডেটিভ, নো সিডেটিভ, মাইল্ড পেন কিলার দিয়ে বলুন বাসায় যান। কিন্তু যদি আপনার জ্ঞানের লেভেলটা কমে যায়, যদি আপনার হেডেক বেড়ে যায়, যদি আপনার কনভালশন হয়, ডেফিনেটলি ভমিটিং হয়, সাথে সাথে আপনি হসপিটালে চলে আসবেন, এবং আমরা তখন সিটি স্ক্যান করবেন। একে বলে লিউসিড ইন্টারভাল। এক্সট্রাডুরাল হেমাটোমা যেটা ইনিশিয়ালি ভালো থাকে, পরে পেশেন্ট ইনিশিয়ালি অজ্ঞান হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, পরে আবার ডিক্রিজ করে, এই সময়টাকে বলা হয় লিউসিড ইন্টারভাল। এটা হচ্ছে প্রেজেন্টেশন অফ এক্সট্রাডুরাল হেমাটোমা। তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই যে হোম অ্যাডভাইস কি দিবেন, সে জিনিসগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার?
স্যার স্যার এখানে কি আসসালামু আলাইকুম। 72 ঘন্টার একটা সময় নো বেড়ে নো নো করার নো নো না, এগুলো বেগ কমপ্লেন, নো স্যার 72 ঘন্টা। যেমন এক্সট্রাডুয়াল হেমাটোমা আপনাকে এটা এটা আর্টিয়াল বিট, হয়তো প্রথম 5-6 মিনিট আপনি অজ্ঞান থাকবে, ভালো থাকবে, 3-4 ঘন্টার মধ্যে পেশেন্ট ডিটিরিয়েট করবে। 72 ঘন্টা বলে কোনো সময় নেই, আমরা বলি 48 আওয়ার্স পেশেন্টকে অবজার্ভ করতে হবে, অ্যাটলিস্ট 24 আওয়ার্স। যদি কোনো ট্রমাটিক ইনজুরি হয় যেটা ডিভাস্টেটিং, সেটা আপনাকে 24 আওয়ার্স এর মধ্যেই প্রেজেন্টেশনটা চলে আসবে। জি বলেন, আর কি স্যার জানি প্রশ্ন আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম হচ্ছে যে করোনার সময় স্যার আমি হচ্ছে যে মেডিকেল কলেজ বন্ধ ছিল, শিশু ওয়ার্ডে কাজ করছি স্যার 1 বছর। তো আসসালাম। ওখানে যে বাচ্চারা পড়ে যায়, খাট থেকে পড়ে যায়, মাথায় আঘাত পায়, একটু বমি করলে আমাদের ওই শিশু, এখানে নিউরো সার্জারি উন্নত না দিনাজপুর মেডিকেলে, তা আমাদের শিশু স্যাররা দেখি কেউ কেউ ওই মেনিটল দেয় হচ্ছে যে ব্রেন এডিমা কমার জন্য, কোন কোন স্যার আবার ডেক্সামেথাসোন ব্যবহার করতো ইনডোরে। হুম। স্যার এইটা আসলে মানে ব্রেন এডিমা হতে হ্যাঁ, প্রথম ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে কি, দেখেন ব্রেন ইডিমা 3 ধরনের, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আপনাকে তো একটা জিনিসটা বলি, যদি ব্রেন সত্যিকারের ইডিমা হয় তাহলে আপনাকে মেনিটল ইউজ করতে হবে, যদি তার কিডনি ফাংশন ওকে থাকে। আর স্টেরয়েড যেটা, সেটা ব্রেন ইডিমা কমে না। স্টেরয়েড দেওয়া যায় অনলি মাত্র যেখানে টিউমার জনিত মানে মাস লেশন আছে, ভ্যাসোজেনিক ইডিমাতে। ভ্যাসোজেনিক ইডিমাতে আমরা স্টেরয়েড কাজ করে, আর অন্য কোনো ইডিমাতে স্টেরয়েড কাজ করে না, রাদার পেশেন্টের ক্ষতিই করে। এই জন্য আপনি যদি পেশেন্টের কিডনি ফাংশন ওকে থাকে, হাইপারটনিক সলিউশন, এমনকি আমরা এখন 3% সোডিয়াম ক্লোরাইডও দিই, যদিও আপনাদের অর্থোপেডির ভিতরে অ্যাভেলেবেল না। ম্যানিটোল এবং 3% সোডিয়াম ক্লোরাইড, ইভেন ল্যাসিস দেওয়া যেতে পারে। বাট ট্রমাতে স্টেরয়েড ইজ কন্ট্রাইন্ডিকেটেড। স্টেরয়েড ইজ নেভার বি গিভেন, নেভার শুড নট বি গিভেন। So no indication of steroid in traumatic head injury. It already internationally established. And then থ্যাংক ইউ স্যার। আর কিছু আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যে কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এটা তো আসলে আপনাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যে কোনো হেড ইঞ্জুরি সম্বন্ধে যে কোনো কোশ্চেন আপনি আমাকে জিজ্ঞেস, আমি জাস্ট আপনাদের একটা বেসিক আইডিয়া দিলাম যে হেড ইঞ্জুরি জিনিসটা কি, কিভাবে হয়, আপনি কতটুকু ম্যানেজ করবেন। আপনি শুধু চেম্বারে ওই যে এইটুকুই, যদি কোনো ধরনের ইন্ডিকেশন পান সিটি স্ক্যানের সাথে সাথে হায়ার সেন্টারে। কোনো ধরনের হেড ইঞ্জুরি পেশেন্ট যাদের এক্সটার্নাল ইঞ্জুরি আছে, অথবা পেশেন্টের সিটি স্ক্যান করে ধরনের হেমাটোমা বা সুইলিং দেখলেন, ইট শুড নট বি ম্যানেজড ইন দ্য চেম্বার, ইট শুড বি ম্যানেজড ইন দ্য নিউরোসার্জিক্যাল সেন্টার। আর কিছু আপনারা কোশ্চেন করেন না, তো আমি তো নিউরোসার্জারি বলতে গেলে তো আপনাদের মাথায় ক্যাচ করবে না। আপনারা যে যে প্রবলেম গুলো, আমি একটা জাস্ট স্ট্যান্ডার্ড মানে ব্যাক মানে ওপেনিং করলাম, একটা ব্রিফ ডিসকাস করে আপনারা আমাদের কোশ্চেন গুলো বলেন, তাহলে আমি বলে দিতে পারবো। আছে কোশ্চেন? তাহলে আমি আর দু একটা কোশ্চেন বলে শেষ করব। সেটা হচ্ছে, আপনার হেড ইঞ্জুরি সাথে স্পাইন ইঞ্জুরি আছে। আপনাদেরকে একটা কথা শুধু সবসময় যদি মনে রাখবেন, তাহলে আপনি অনেক রোগী বাড়াতে পারবেন। যে কোনো পেশেন্ট যদি হেড ইঞ্জুরি নিয়ে আসে, আনটিল প্রুভ যে এটা কোনো স্পাইন ইঞ্জুরি, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন তার স্পাইন ইঞ্জুরি আছে। এই জন্য হেড ইঞ্জুরির পেশেন্টটাকে আসলেই আপনি তাকে একটা সার্ভাইকাল কলার পরিয়ে দিবেন, কারণ হেড ইঞ্জুরির সাথে স্পাইন ইঞ্জুরি খুবই কমন। এই জন্য আপনি যখন এক্সরে সিটি স্ক্যান দিবেন, তখন আপনি এক্সরে সার্ভাইকাল স্প্যান বা এক্সরে সিটি স্ক্যান অফ সার্ভাইকাল স্প্যান অবশ্যই দিয়ে দিবেন, কারণ হেড ইঞ্জুরির সাথে সার্ভাইকাল ইঞ্জুরি খুব কমনলি কোরিলেটেড। ঠিক আছে? এবং প্রায় দেখা যায়, এই জন্য আনটিল প্রুভ আদারওয়াইজ আপনি ধরেই নিবেন যে হেড ইঞ্জুরির সাথে স্পাইন ইঞ্জুরি আছে, এই মেসেজটা। আর তাকে আপনি নেকটাকে স্টাবিলাইজ করতে হবে কিভাবে, সার্ভাইকাল কলার। কলার এগুলো সফট আছে, হার্ড আছে, ফিলার কলার আছে বিভিন্ন ধরনের। আপনার যদি কিছুই না থাকে, দুই পাশে দুইটা ইট দিয়ে বা দুইটা বস্তা মানে ভারী কিছু দিয়ে নেকটাকে ফিক্স করবেন। আপনাদের জিপিতে এটাই, আপনি নেকটাকে স্টেবল করে দিবেন। আপনি যদি ট্রান্সফার করতে যান, বাঁকাবেন না, নেকটাকে ফিক্স রেখে দিবেন। অথবা ট্রান্সফার করতে হলে লগ রোল মুভমেন্ট একটা জিনিস আছে, 3-4 জন ধরে আস্তে করে টার্ন করাবেন, বেড়ে নিবেন অথবা ধরে নিবেন, একটা ফ্ল্যাট বোর্ডের উপর সরিয়ে নিবেন। আদারওয়াইজ স্পাইন ইঞ্জুরি থাকলে আপনাদের ড্যামেজ হবে। আর আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিই এই ছোট ক্লাসে, সেটা হচ্ছে গিয়ে, আপনার যদি একটা পেশেন্টের দুই হাত এবং দুই পা না নাড়ায়, তাহলে আপনি কোথায় চিন্তা করবেন ইঞ্জুরিটা?
স্পাইনের ক্ষেত্রে একটু কথা বলুন, নাহলে আসলে এই ক্লাসগুলো না আমার ভালো লাগে না, স্যাররা বলে এই জন্য নিচ্ছি। আপনাদের যদি কোনো পেশেন্ট আসছে অ্যাক্সিডেন্টের পরে হাতও নাড়ে না পায়ে নাড়ে না, তাহলে চিন্তাটা কোন জায়গায় আসবে? সার্ভাইকাল রিজন স্যার। ভেরি গুড, সার্ভাইকাল রিজন। এবার যদি তার হাত নড়ে শুধু পা নড়ে না, তাহলে কোথায়? স্যার থোরাসিক বা লাম্বার এরিয়া স্যার। ভেরি গুড, আইদার থোরাসিক অথবা লাম্বার। তাহলে আপনি কিভাবে বুঝবেন থোরাসিক আর লাম্বার? সিম্পল একটা টেস্ট, যা দেখবেন, যদি দেখেন যে যার এক্সাজাইটেড অথবা টোন হাইপারটোন, তাহলে ডরসাল। যদি দেখেন যে না, টোন হাইপোটোন, না, তাহলে লাম্বার। ক্লিয়ার? তাহলে আপনি এক্সরে করতে বলেন বা এমআরআই করতে বলেন, আপনার জন্য ইজি হয়ে যাবে কোন জায়গায়। ম্যাক্সিমাম পেশেন্ট ডক্টর বা আমরা বুঝি না কোন জায়গায় এমআরআই করতে হবে। পুরো শরীরে এমআরআই করে ফেলা, যাতে আমাদের আমাদের রিসোর্সের অ্যাবিউজ হচ্ছে এবং একটা ইমেচিউরিটি আমরা প্রমাণ দিচ্ছি। যদি কোনো পেশেন্টের দুই হাত পা কিছুই না নড়ে, সার্ভাইকেলে আপনি এমআরআই বা এক্সরে করান। যদি উপরে হাত নাড়ে কিন্তু দুই পা নাড়াচ্ছে না বা দুই পা উইকনেস, তাহলে আপনি আগে চিন্তা করুন আগে ডরসাল অর লাম্বার। সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যালি একটু দেখেন টোনটা, জারটা টোনটা কেমন। যদি দেখেন হাইপোটোন, তাহলে লাম্বার। আর যদি দেখেন টোনটা হাইপারটোন, তাহলে ডরসাল। তাহলে আপনি এমআরআই ও ডরসাল স্পাইন। আর যদি লাম্বার হয় এমআরআই ও লাম্বার স্পাইন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি স্যার। আমি মনে করি এই তিনটা জিনিস আপনাদের এই জীবনে অনেক কাজে লাগবে, যে কি করবেন এবং কখন সিটি স্ক্যান করাবেন। মানে আমরা অনেকটা হেড ইঞ্জুরি আসলে একটা সিটি স্ক্যান করাই, কেউ বুঝে করে, কিছু না বুঝে করে। কিন্তু না বুঝে করাটার মধ্যে একটা অন্যায়ও আছে। আপনি যখন ডক্টর কোনো কিছু না বুঝে করেন, সেটা আপনার টুডে অর টুমোরো ইউ হ্যাভ টু আনসার। এই জন্য সিম্পল জিনিস, ইন্ডিকেশন অফ সিটি স্ক্যান। আপনি একটা হেড ইঞ্জুরি আছে, জিসিএস 13 or 14, নসে হচ্ছে, ভমিটিং হচ্ছে, সিভিয়ারিটি হচ্ছে, গো ফর সিটি স্ক্যান। যদি আপনি পেশেন্ট ওকে শুধুমাত্র বিভিন্ন কারণে সিটি স্ক্যান, তাহলে আপনাকে ওয়ান ডে ইউ হ্যাভ টু আনসার। তাহলে আপনি একটা সিটি স্ক্যান ইন্ডিকেশন জানলেন, এমআরআই বা সিটি স্ক্যান কোন লেভেলের কোথায় করবেন, স্কাল ইনজুরি বলতে কোনগুলা, এক্সট্রাডুরাল কোনটা, সাবডুরাল কোনটা, ওই যেটা বললেন লিউসিড ইন্টারভেল। একটা পেশেন্টটাকে যদি আপনি দেখেন যে এখন ভালো আছে, কিছুক্ষণ পর খারাপ, এটা হচ্ছে লিউসিড ইন্টারভেলের প্রেজেন্টেশন। তাহলে কি হলে আপনি সিটি স্ক্যান করবেন? একটা হেড ইনজুরি স্ট্রং সিডিটিভ দেওয়া যাবে না, স্ট্রং পেন কিলার দেওয়া যাবে না। এবং কিছু কিছু জিনিস যদি ডিটিরিয়েট করে, পেশেন্টটাকে হসপিটালে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? স্যার একটা সিনারিও একটু আমি বলি, বহু বলেন, আগের একটা ঘটনা আর কি, যে বলেন একটা প্লিজ। সেই সময় স্যার অত এই যে ইনভেস্টিগেশন, আমি যেখানে ছিলাম অত ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটি ছিল না। একটা অ্যাসল্টের কেস জি আসলো, এবং আম, সেটা তখন রোগী পেশেন্ট কনসিয়াস ওরিয়েন্টেড, জি। কিন্তু শুধু হেডেক কমপ্লেন করছিল। হুম, অ্যাসল্টের কেস তো জেনারেল এক্সামিনেশন করা হয়েছিল তাকে। হুম, মানে সেরকম কোনো অ্যাবনর্মালিটিস পাওয়া যায় না, নর্মাল হুম, মেডিকেশন দিয়ে কোনো ইনভেস্টিগেশন তাকে দেওয়া হয়নি। হুম। আনফরচুনেটলি সেই পেশেন্ট আফটার 1 উইক সে এক্সপায়ার করে। ওয়ান তো অনেক দিন, কারণ একদিনও হয় নাই। কারণ আপনি যদি তার আপনি কিছু অ্যাডভাইস তাকে দিয়ে দিতে হবে, যে আপনার যদি ভালো থাকে, তারপর তার খিঁচুনি হচ্ছে কিনা, তার বমি হচ্ছে কিনা, তার উইকনেস ডেভেলপ করেছে কিনা। এই জন্য আপনাদেরকে আমি বলছি হোম ডিসচার্জের কি কি অ্যাডভাইস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার হেডেক বাড়ছে কিনা, যদি যে হেডেক নিয়ে আসছে তার 24 ঘন্টা 72 ঘন্টা বা 7 দিন পরে হেডেকটা, এটা মানে সাবডুরাল হয়েছে, আপনি বুঝতে পারেননি। এই হেডেকটা যদি বেড়ে যায়, তার কোনো পাশে উইকনেস শুরু হয় বা উইকনেস আগের চেয়ে বেড়ে যায়, তার বমি হয়, সে আনকনসিয়াস হয়, ডেফিনেটলি শি শুড কাম ব্যাক। আপনি তাহলে হেড ইনজুরি ধরনের পেশেন্ট বলে অবশ্যই অ্যাডভাইস গুলো লিখে দিবেন, না হলে আপনি অনেক সময় বিপদে পড়ে যাবেন। যে একটা হেড ইনজুরি পেশেন্ট, আপনি ক্লিনিক্যালি কিছুই পান নেই, মাইল্ড হেডেক, আপনি এক্সামিন করলেন কিছু নেই, আপনি সবকিছু দেখলেন কিছু নেই, পেশেন্ট কন্ট্রাসেলার ওরিয়েন্টেড, ব্র্যাডিকার্ডিয়া নেই, হাইপারটেনশন নেই, আপনি তাকে পেন কিলার দিয়ে ছেড়ে দেন এবং 5টা অ্যাডভাইস লিখে দেন কি হলে আপনার কাছে আসবে। যখনই হবে তখনই তাহলে পরে ওই রুগীটা সেভ হয়ে যেত। হয়তো এই ধরনের কোনো সিনারিও হয় না বা রোগী নেগলেক্ট করেছে যে জন্য মারা গিয়েছে, এটা মোস্ট প্রবাবলি সাবডিউরাল হয়েছে। সাবডুরাল চলছে। রাইট তো? আমি রাইট তো নাকি? মানে ওই সময় স্যার ওই সিটি স্ক্যানের কোনো ফ্যাসিলিটিস ওই এলাকায় ছিলই আপনার না, বা আশেপাশে না ছিল না 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 স্যার। আপনার আপনি যদি ক্লিনিক্যালি ওই যে আপনি ওই জিনিসগুলো লিখে দিতেন এবং যদি এগুলো হতো, তাহলে সে হায়ার সেন্টার, তাহলে পরে পেশেন্টটা হয়তো সেভ হয়ে যেত আর কি। ঠিক আছে? এই জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট, আপনাদের কি হলে আপনারা কি করবেন। হ্যাঁ, আর কিছু? স্যার কিছু কিছু ইনজুরিতে যে অনেকক্ষণ পরে হয়, হেমোরেজটা হয়, জি জি। সেক্ষেত্রে সেদিন একটা পেশেন্ট পেয়েছিলাম বয়স 70,
হুম অ্যাক্সিডেন্ট করছে, একবারে ওরিয়েন্টেড, কোনো সমস্যা নেই, হুম কিন্তু টকিনটারি ফ্র্যাকচার থাকাতে হুম অর্থোপেডিক্সে ভর্তি দিলাম। হুম পরে রাত্রে নাকি একটু সিটি স্ক্যানও করানো হয়েছে নর্মাল, পরে হুম। হেমোরেজ হয়ে রাত্রে রোগীটা মারা গেল। হ্যাঁ, তো কারণ এই যেটা হেমোরেজটা পরে কিভাবে কি হয় স্যার? না, এই জিনিসগুলো হচ্ছে কি ইনিশিয়াল হ্যামোরেজ হলে ইনিশিয়ালি চলে আসে। ওইটা হয়তো বা আপনার যেটা কোনো পরবর্তীতে তার ট্রমা ট্রমা হয়েছে, কারণ হ্যামোরেজ উইদিন সেকেন্ডে চলে আসে, ইনফাক্ট চলে আসে না, ইস্কেমিয়া আসে না। হ্যামোরেজ হয়তো নেগলেক্ট করেছে বা ওগুলো দেখতে পারে নাই, কারণ ট্রকনটারি আপনার একটু আগে আমি চার্ট দেখেছি কোনো ধরনের ট্রমার কেসে, মানে আরটিএ তে মোর দেন 75% হেড ইঞ্জুরি আছে ধরেই নিবেন। এই জন্য এই পেশেন্টটা যদি আনকনসিয়াস থাকে বা কনভালশনের হেডেক হিস্ট্রি থাকে, ইউ মাস্ট ফলো, পেশেন্টটাকে নিউরোলজিক্যালি ফলো করতে হবে, পেশেন্ট ডিটোরিয়েট করছে কিনা। আপনার সন্দেহ হতেই পারে না কিছু হয় নাই, আপনি তাকে জিসিএস অ্যাসেস করেন, তার প্ল্যান্টারটা দেখেন আওয়ারলি। এই জন্য আমরা বলি কোনো ট্রমা রোগীকে ফলো আপ করতে হবে আওয়ারলি, ইভেন 5 to 10 মিনিটস ইন্টারভেল। দেখেন ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে কিনা, প্রেশার বাড়ছে কিনা, পিপিল ডায়েট হচ্ছে কিনা, জ্ঞানের লেভেল ডিজিজেসটা ডাউন হচ্ছে কিনা, তাহলে পরে আপনি পেশেন্টটা আর মিস করবেন না। ইনিশিয়ালি অনেক কিছু নাও আসতে হয়, পরবর্তীতে এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে হেমাটোমা এক্সপান্ড করতে হবে। অর্থাৎ ছোট ছিল বুঝতে পারেন নাই, প্রেশার কম ছিল বুঝতে পারেন না, পরে যখন পেইন বেড়েছে, প্রেশার বেড়েছে, তখন ব্লিড করেছে, হতে পারে। সেক্ষেত্রে নিউরোসার্জিক্যাল বলা হয় অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ দ্য পেশেন্ট। ঠিক আছে। স্যার এই ধরনের ক্ষেত্রে কি আমরা রোগীকে এই ধরনের অ্যাডভাইস করতে পারি যে আপনাকে যদি ভালো হয় হুম। আপনি 48 ঘন্টা হসপিটালে একটা যদি অবজারভেশনে আপনার থাকার জন্য? ক্লিনিক্যাল সাসপেশন, যদি আপনার ক্লিনিক্যাল সাসপেশন হয়, ডেফিনেটলি হোয়াই নট। অবজারভেশন, ফর অবজারভেশন আমরা তো একটা চার্ট দিয়েছি, কাকে অবজারভেশন করবেন, কাকে ছুটি দিবেন। যদি ক্যাটাগরি 1, 2, 3 হয়, definitely you have must admit the patient for at least 24 hours. ক্যাটাগরি 0 হলে ডিসচার্জ হোম। আর ক্যাটাগরি 1, 2, 3, 1 যদি করে সিটি স্ক্যান করে কিছু পাচ্ছেন না, তাহলে ছেড়ে দিতে পারবেন, কিন্তু যদি কিছু পান, ডেফিনেটলি অবজারভেশন। আচ্ছা, ঠিক, জি স্যার। আর কোনো কিছু? যদি কিছু না থাকে, আপনার যদি পারমিশন দেন, তাহলে আমি শেষ করবো, আমার একটা ইমার্জেন্সি মিটিং এ যেতে হচ্ছে আর কি। আপনাদের কোনো স্যার কোশ্চেন থাকলে বলেন আমাকে, স্যার প্লিজ। একটা জিনিস স্যার, এটিএলএস এর ব্যাপারে যেটা বলছিলেন যে এটি অ্যাকিউট ট্রমা হুম। লাইফ সাপোর্ট, স্যার আমাদের এখানে কি স্যার এটিএলএস এর কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো কিছু কি হয় স্যার? এটা বেসিক্যালি তো এটিএলএস তো একটা হিউজ জিনিস, এটা কিন্তু অনলাইনে কখনো হয় না। আর স্পেশালি ক্লাসগুলো অনলাইনে আপনারা করেন না, আমি কিন্তু এটা পছন্দ করি না। কারণ অনলাইনে আই টু ওয়াই কন্ট্যাক্ট করেন, আপনাদেরকে কিছু মানে এটা আসলে কতটুকু একটু তো লাভ অবশ্যই হয়, কিন্তু একটা মানুষকে ওইভাবে ট্রেন আপ করার জন্য অনলাইন নট দ্য গুড অপশনস আমি মনে করি। আর এটিএলএস আমাদের বার্ডেনে হয়, তারপরে বিএসএম ইয়েতে হয়, আমাদের বিসিপিএস এ হয়। এই ইটস এ হিউজ ট্রেনিং, আপনারা চাইলে যে কেউ করতে পারেন এটা। Every doctor should know this ATLS. ওকে, থ্যাংক ইউ। আর কিছু? না স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, আপনারা যে যেখানে প্র্যাকটিস করেন, আমার ফোন নাম্বার হচ্ছে, আপনারা লিখেন একটু, যখনই কোনো কনফিউশন হবে ইউ ক্যান কল মি, ওইখান থেকে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। হ্যাঁ, 01819-496-333। আপনি বলবেন স্যার আপনি এই ক্লাসটা নিয়েছেন, আমি এই কোশ্চেনটা এটা কি করে বুঝতে পারছি না, ডেফিনেটলি আই উইল আনসার। ঠিক আছে। ওকে স্যার। ওকে, ভালো থাকবেন।